আসসালামু আলাইকুম। গল্পকথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো একটি নতুন উপন্যাস হুমায়ুন আহমেদের ফুফি, প্রথম পর্ব। যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের পছন্দের কোনো উপন্যাস থাকে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব অডিও বুক হিসেবে আপনাদের কাছে প্রেজেন্ট করার। ধন্যবাদ। আবুল কাশেম জোয়ারদার কোনো পশু পাখি পছন্দ করেন না। ছোটবেলায় তার বয়স যখন ৩, তখন একা ছাদে বসে পাউরুটি খাচ্ছিলেন। কথা নাই, বার্তা নাই। দুটো তারকাক তার উপর ঝাঁপিয়ে পড়ল। একটা বসলো তার মাথায়, অন্যটা পাউরুটি নিয়ে উড়ে গেল। কাক শিশুদের ভয় পায় না। জোয়ারদার চিৎকার করে অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত কাকটা গম্ভীর ভঙ্গিতে মাথায় বসেই রইল। দুটো ঠোকর দিয়ে মাথা জখম করে দিল। পাখি অপছন্দ করার জোয়ারদার সাহেবের এটিই হলো শানে নজুক। পশু অপছন্দ করার পেছনে কুচকুচে কালো রঙের একটা পাগলা কুকুরের ভূমিকা আছে। জোয়ারদার তখন ক্লাস 4-এ পড়েন। স্কুল ছুটি হয়েছে, সবাই বাড়ি ফিরেছে। হঠাৎ পাগলা কুকুরটা ছুটে এসে তাকে কামড়ে ধরল। সব ছাত্র দৌড়ে পালালো। শুধু একজন তাকে রক্ষা করার জন্য ছুটে এলো। তার নাম জামাল। সে পড়ে ক্লাস 5-এ। জামাল তার বই নিয়ে কুকুরের মাথায় বাড়ি দিতে থাকে। কুকুরটা তাকেও কামড়ালো। জোয়ারদার সাহেবের বাবা ছেলের নাভিতে 7টা ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করলেন। জামালের কৃষক বাবার সে সামর্থ্যই ছিল না। তিনি ছেলের জন্য চাল পড়ার ব্যবস্থা করলেন। নবীনগরের পীর সাহেবের পানি পড়া খাওয়ালেন। পাগলা কুকুরের কিছু লোম তাবিজে ভরে জামালের গলায় ঝুলিয়ে দেওয়া হলো। চাল পড়া, পানি পড়া এবং তাবিজে কাজ হলো না। জামাল মারা গেল জলাতঙ্কে। শেষ পর্যায়ে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সে কুকুরের মতোই গড়গড় শব্দ করতে করতে মুখ দিয়ে ফেনা তুলতে তুলতে মারা গেল। জামালের মৃত্যুতে জোয়ারদার সাহেবের মানসিক কিছু সমস্যা মনে হয়েছে। বাড়িতে যখন কেউ থাকে না তখন তিনি জামালকে চোখের সামনে দেখতে পান। জামাল স্বাভাবিক ভঙ্গিতেই ঘুরে বেড়ায়, অনিকার খেলনা নিয়ে খেলে। জোয়ারদার সাহেবের বয়স বেড়েছে, জামালের বাড়েনি। মৃত্যু আশ্চর্য ব্যাপার, মানুষের বয়স আটকে দেয়। অনিকা জোয়ারদার সাহেবের একমাত্র মেয়ে। সে এবার 5-এ উঠেছে। পড়াশোনায় সে অত্যন্ত ভালো। সে যে ইংরেজি স্কুলে পড়ে তার প্রিন্সিপাল জোয়ারদার সাহেবকে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে লেখা, "We are proud to have your daughter in our school." জোয়ারদার তার মেয়েকে অসম্ভব ভালোবাসেন। ভালোবাসা প্রকাশ করতে পারে না, লজ্জা লজ্জা লাগে। জোয়ারদার তার সঙ্গে গল্প করতে খানিকটা অস্বস্তি বোধ করেন। অস্বস্তি বোধ করার সঙ্গত কারণ আছে। মেয়ের কোনো প্রশ্নের জবাবই তিনি দিতে পারেন না। ছুটির দিনগুলো জোয়ারদার সাহেবের দুশ্চিন্তায় কাটে। এই দিনগুলোতে মেয়ে তার সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করে। অনিকা তখন প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে। তিনি শুকনো মুখ করে বসে থাকেন। মাঝে মধ্যে স্ত্রীর দিকে তাকান। তার স্ত্রী সুলতানা মেয়েকে ধমক দেন, "খাওয়ার সময় এত কথা কিসের?" ধমকে কাজ হয় না। অনিকার ধারাবাহিক প্রশ্ন চলতেই থাকে। কিছু প্রশ্নের নমুনা: বিদ্যুতের চমকের সময় কি হয় জানো বাবা? না তো। ইলেকট্রিক্যাল এনার্জি 3 ভাগে ভাগ হয়ে যায়: লাইট এনার্জি, সাউন্ড এবং হিট এনার্জি। ভালো তো। রিনফোর্সড কংক্রিট কাকে বলে জানো? না। সব বড় বড় বিল্ডিং রিনফোর্সড কংক্রিটে বানানো।
ও আচ্ছা। কংক্রিট কি জানো? হুম, বলো তো কি? ভাত খাওয়ার সময় এত কথা বলা ঠিক না। ঠিক না কেন? এতে হজমের সমস্যা হয়। খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে 2 রকমের অ্যাসিড বের হয়। এদের নাম বলতে পারবে? জোয়ারদার সাহেবকে হতাশ গলায় বলতে হয়। না। অনিকার 6 নম্বর জন্মদিনে জোয়ারদার ধাক্কার মতো খেলেন। তার মেয়ে একটা বিড়ালের বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। বিড়ালের বাচ্চা কুচকুচে কালো, শুধু লেজটা সাদা। বিড়ালের মাথায় সাদা স্পট আছে। বিড়াল কোলে অনিকাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তার মতো সুখী বালিকা কেউ নেই। সে বিড়ালের গালের সঙ্গে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে বিড়ালের মতো মিউ মিউ করছে। বাবা, এর নাম পুফি। আমি জন্মদিনে গিফট পেয়েছি। বলো তো বাবা, কে দিয়েছে? জানি না। ছোট মামা দিয়েছে। জোয়ারদার বিরক্ত গলায় বললেন, একে নিয়ে ছানাছানি করার কিছু নেই। না কেন বাবা? বিড়াল নানান ডিজিজ ছড়ায়। অনিকা বলল, বিড়াল কোনো ডিজিজ ছড়ায় না বাবা। পশু ডাক্তার পুফিকে ইঞ্জেকশন দিয়েছেন। তার নখ ছোট মামা নীল কাটার দিয়ে কেটে দিয়েছে। আজ মেয়ের জন্মদিন, কঠিন কোনো কথা বলা ঠিক না। জোয়ারদার বারান্দায় চলে গেলেন। বারান্দাটা সুন্দর, চিকের পর্দা দিয়ে আলাদা করা। সুলতানা 4টা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছে। গাছগুলো বড় হয়ে গ্রিল বেয়ে উঠেছে। চিকের পর্দা না থাকলেও এখন চলে। তারপরও পর্দা খোলা হয়নি। বারান্দাটা জোয়ারদারের সিগারেট কর্নার। সারা দিনে গুনে গুনে তিনি 5টা সিগারেট খান। কয় নম্বর সিগারেট কখন খাবে সব হিসাব করা। চতুর্থ সিগারেট সন্ধ্যা মিলাবার পর ধরাবার কথা। সন্ধ্যা মিলাতেই এখন অনেক বাকি। তারপরও জোয়ারদার সিগারেট ধরালেন। বিড়ালের বাচ্চা তার মেজাজ নষ্ট করে দিয়েছে। সুলতানা বারান্দায় ঢুকেই বললেন, মুখ ভোতা করে এখানে বসে আছো কেন? জোয়ারদার স্ত্রীর কথার জবাব দিলেন না। সুলতানা বললেন, তুমি ড্রেস বদলাও। পায়জামা পাঞ্জাবি ইস্ত্রি করে রেখেছি, দেরি হয়ে যাচ্ছে তো। দেরি হয়ে যাচ্ছে মানে কি? তুমি ভুলে গেছো অনিকার জন্মদিনের রঞ্জু পার্টি দিচ্ছে। কেক আসবে সোনারগাঁ হোটেল থেকে, খাবার আসবে ঢাকা ক্লাব থেকে। একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাবেন, জাদুকর শাহিন না কি জানো নাম। জোয়ারদার বললেন, আমার শরীরটা ভালো লাগছে না, মনে হয় জ্বর জ্বর আসছে। সুলতানাস স্বামীর কপালে হাত দিয়ে বললেন, জ্বরের বংশও নাই, তারপরেও মনের শান্তির জন্য একটা প্যারাসিটামল খাও। জোয়ারদার বললেন, প্যারাসিটামল আমি খাবো, কিন্তু রঞ্জুর বাড়িতে যাব না। তাকে আমি পছন্দ করি না। এ কথা তোমাকে আগেও কয়েকবার বলেছি, আজ আবার বললাম। সুলতানা কঠিন মুখ করে জোয়ারদারের সামনে বসতে বসতে বললেন, কেন পছন্দ করো না? কোনো কারণ ছাড়াই পছন্দ করি না। মানুষের পছন্দ অপছন্দের সবসময় কারণ লাগে না। তোমাকে আমি বলেছি কোনো কারণ ছাড়াই আমি বিড়াল অপছন্দ করি। তুমি মেয়ের জন্মদিনে যাবে না? জন্মদিন অন্য কোথাও হলে যাব। রঞ্জুর বাড়িতে যাবে না? না। বাসে সবাই কিন্তু যাচ্ছে, কাজের মেয়ে দুটাও যাচ্ছে। যাক। আর শোনো, বিড়ালটাকে সঙ্গে নিয়ে যাবে।
ওই বাড়িতে রেখে আসবে। তুমি জানো, জন্তু জানোয়ার আমি পছন্দ করি না। তুমি কি মেয়ের জন্য কোনো গিফট কিনেছো? না, ভুলে গেছি। একজন কিন্তু মনে রেখেছে, বিশাল আয়োজন করেছে। করুক, বিড়াল অবশ্যই রেখে আসবে, তার বাড়িতেই রেখে আসবে। আমাকে বলছো কেন? তোমার মেয়েকে বলো, সে সাহস তো নেই। কঠিন গলায় আমার সঙ্গে কথা বলবে, রঞ্জুর সঙ্গে কথা বলবে মিনমিন করে, আর মেয়ের সামনে তো ভিজা বেড়াল। সবাই জন্মদিনে চলে যাওয়ার পর জোয়ারদার লক্ষ্য করলেন ওরা বিড়াল রেখেই গেছে। বিড়াল সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, যেন বহুকাল ধরে সে এখানেই বাস করে। সবকিছু তার চেনা। একবার লাফ দিয়ে টিভির সেটের উপর উঠল, সেখান থেকে নেমে সোফায় বসলো। সোফা পছন্দ হলো না। সোফা থেকে নেমে মেঝেতে জোয়ারদারের স্যান্ডেল কামড়াকামড়ি করতে লাগলো। তিনি কয়েকবার হেই হেই করলেন, পুফি স্যান্ডেল ছাড়ল না। স্যান্ডেল মুখে কামড় দিয়ে ধরে রান্নাঘরে চলে গেল। জোয়ারদার বুঝলেন তাকে শাস্তি দেওয়ার জন্যই বিড়াল সুলতানা রেখে গেছে। টেলিফোন করে সুলতানাকে কঠিন কিছু কথা অবশ্যই বলা যায়। জোয়ারদার তা করলেন না, নিজেই চা বানিয়ে বারান্দায় এসে বসলেন। বিড়ালটা একটা তেলাপোকা ধরেছে, তেলাপোকা নিয়ে খেলছে, মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে। তেলাপোকা প্রাণ ভয়ে কিছু দূরে যাওয়ার পরই বিড়াল তার উপর ঝাঁপিয়ে পড়েছে। দৃশ্যটা দেখতে খারাপ লাগছে না। জোয়ারদার আগ্রহ নিয়ে তেলাপোকা এবং বিড়ালের ঘটনা দেখছেন। ইংরেজিতে ক্যাট অ্যান্ড মাউস গেম, বাগধারা আছে, কিন্তু বিড়াল তেলাপোকা নিয়ে কিছু নেই। তেলাপোকার ইংরেজি কি? জোয়ারদার তেলাপোকার ইংরেজি মনে করতে পারলেন না। অনিকাকে জিজ্ঞেস করলেই সে বলে দেবে। মেয়েকে টেলিফোন করবেন নাকি করবেন না, এ বিষয়ে মনস্থির করতে তার সময় লাগছে। তিনি কোনো সিদ্ধান্তই দ্রুত নিতে পারেন না। অনিকাই তাকে সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা থেকে মুক্ত করলেন। সেই টেলিফোন করল, চিকন গলায় বলল, হ্যালো বাবা, মা তোমাকে বলতে বলল টেবিলে তোমার জন্য খাবার ঢাকা দেওয়া আছে। আচ্ছা, মাংসটা মাইক্রোওয়েভে গরম করে নিও। আচ্ছা। অনিকা, তেলাপোকার ইংরেজি কি? তেলাপোকার ইংরেজি তুমি জানো না? জানতাম, এই মুহূর্তে মনে পড়ছে না। তেলাপোকার ইংরেজি ককরোচ। ও আচ্ছা। আরেকটা ইংরেজি আছে, অয়েল বেটেল। বাবা, টেলিফোন রাখি, একজন ম্যাজিশিয়ান এসেছে, তিনি ম্যাজিক দেখাবেন। মজা হচ্ছে মা? খুব মজা হচ্ছে। মামা আমাকে একটা সাইকেলও দিয়েছেন। বাবা, তুমি আমাকে সাইকেল চালানো শেখাবে? আচ্ছা। রাত ৯টায় জোয়ারদার রাতের খাবার খেয়ে নেন। তিনি শরীরটাকে সুস্থ রাখুন বইয়ে পড়েছেন। ডিনারের অন্তত ২ ঘন্টা পর ঘুমাতে যেতে হয়। বইয়ের নিয়ম মেনে তিনি রাত ১১টা পর্যন্ত জেগে থাকেন। ১১টা পর্যন্ত জাগতে হবে বলে তিনি প্রতি রাতেই একটা ছবি দেখেন। ১১টা বাজা মাত্রই ডিভিডি প্লেয়ার বন্ধ করে দেন বলে কোনো ছবিরই তিনি শেষটা দেখতে পারেন না। ছবির শেষটা না দেখার সামান্য অতৃপ্তি নিয়ে তিনি ঘুমোতে যান। বালিশে মাথা ঠেকানো মাত্রই ঘুমিয়ে পড়েন। তার ১৩ বছরের বিবাহিত জীবনে এই রুটিনের তেমন কোনো ব্যতিক্রম হয়নি। রাত ৮টা বাজে। বাড়িতে কেউ নেই বললেই মনে হয়। আগেভাগে খিদে লেগেছে। তিনি ঠান্ডা খাবার খেতে পারেন না। মাইক্রোওয়েভে খাবার গরম করার বিষয়টাও জানেন না। নানান বোতাম টিপাটিপি করতে হয়, টাইমার সেট করতে হয়। এর চেয়ে ঠান্ডা খাবার খাওয়াই ভালো। খাওয়ার টেবিলের কাছে গিয়ে তাকে থমকে দাঁড়াতে হলো। মাংসের বাটি
উপুর হয়ে আছে। টেবিলে মাংস ছড়ানো, ভাতের বাটির ঢাকনা খোলা। প্লেটে মাংসের ঝোল মাখা, বিড়ালের পায়ের ছাপ। ডালের বাটিতে মৃত তেলাপোকা ভাসছে। যে তেলাপোকা নিয়ে পুফি খেলছিল তাকেই এনে ডালের বাটিতে ফেলেছে। বদ বিড়ালের এই কাণ্ড। জোয়ারদার ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে টিভির সামনে বসলেন। ডিভিডির বোতাম চাপতেই ছবি শুরু হলো। মনে হয় ভূত প্রেতের কোনো ছবি। কবর খুঁড়ে কফিন বের করা হচ্ছে। গভীর রাত। কবরের পাশে লণ্ঠনের আলো ছাড়া কোনো আলো নেই। কবর খুঁড়ছে রূপবতী তরুণীর এক মেয়ে। মেয়েটার মাথায় চুল সোনালি। জোয়ারদার আগ্রহ নিয়ে ছবি দেখছেন। বিড়ালও তার মতো আগ্রহ নিয়ে ছবি দেখছেন। সে বসেছে জোয়ারদারের ডান পায়ের কাছে। ইচ্ছে করলেই প্রচন্ড লাথি মেরে বিড়ালকে উচিত শিক্ষা দেওয়া যায়। তিনি শাস্তি দিচ্ছেন না, জমা করে রেখেছেন। সব শাস্তি একসঙ্গে দেওয়া হবে। সুলতানা ফিরুক সচক্ষে বিড়ালের কীর্তিকলাপ দেখুক, তারপর শাস্তি। শাস্তি হবে দীপান্তর। বস্তায় ভরে দূরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসা। বস্তা শাস্তির কিছু নিয়ম কানুন আছে। বিড়ালের সঙ্গে গোটা 10 ন্যাপথেলি দিয়ে বস্তার মুখ বন্ধ করতে হবে। ন্যাপথলিনের কড়া গন্ধে বিড়ালের ঘ্রাণ শক্তি সাময়িক নষ্ট হয়। তখন তাকে দূরে ফেলে দিয়ে এলে সে আর গন্ধ শুকে শুকে ঘরে ফিরতে পারে না। কলিং বেল বাজছে। জোয়ারদার উঠে দাঁড়ালেন। তার সঙ্গে বিড়ালও উঠে দাঁড়ালো। গায়ের আড়মোড়া ভাঙল, হাই তুলল। তারপর ও লাফ দিয়ে টিভি সেটের ওপর বসে পড়ল। জোয়ারদার দরজা খুললেন। অনিকা বিড়াল হাতে দাঁড়িয়ে আছে। বিড়ালের গালের সঙ্গে তার গাল লাগানো। এর মানে কি? অনিকা বিড়াল নিয়ে গিয়েছিল? তাহলে টিভির ওপর যে বিড়ালটা বসে আছে সেটা কোত্থেকে এসেছে? জোয়ারদার দৌড়ে বসার ঘরে এলেন। সেখানে কোনো বিড়াল নেই। তিনি প্রতিটি ঘর খুঁজলেন, বিড়াল নেই। সুলতানা বললেন, কি খুঁজছো? কিছু না। টেবিলের খাবার ছড়িয়েছে কেন? জোয়ারদার হতাশ চোখে তাকিয়ে রইলেন, কিছু বললেন না। সুলতানা বললেন, কাজটা কি তুমি আমার উপর রাগ করে করলে, তা না? তুমি না যাওয়ায় রঞ্জু বেশ মন খারাপ করেছে। মেয়ের জন্মদিন উপলক্ষে সে আমাকে একটা শাড়ি দিয়েছে, তোমাকে একটা গরম চাদর দিয়েছে। পছন্দ হয়েছে কিনা দেখো। পছন্দ হয়েছে। না দেখিয়ে বললে পছন্দ হয়েছে? গায়ে দিয়ে দেখো। জোয়ারদার চাদর গায়ে দিয়ে দরজা খুলে হঠাৎ বের হয়ে গেলেন। এমনও তো হতে পারে বিড়ালটা নিচে আছে। প্রতিটি ফ্ল্যাট বাড়ির গ্যারেজে কিছু বিড়াল থাকে। ড্রাইভারদের ফেলে দেওয়া খাবার খেয়ে এরা বড় হয়। কিন্তু গ্যারেজে কোনো বিড়াল পাওয়া গেল না। জোয়ারদার এজি অফিসে কাজ করেন। তার পোস্টের নাম অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার। এজি অফিস হলো ঘুষের কারখানা। অর্থমন্ত্রী বা রাজস্ব বোর্ডের প্রধানের নিজের চেক পাস করতে হলেও ঘুষ দিতে হয়। টাকার পরিমাণের ওপর ঘুষের অঙ্ক নির্ধারিত। এজি অফিসের লোকজন অঙ্কে পাকা। জোয়ারদার সাহেব এই অফিসে হংসমধ্য বক যথা। তিনি ঘুষ খান না। একবারই তিনি কিছুক্ষণের জন্য ঘুষ নিয়েছিলেন। লাল রঙের একটা ফাউন্টেন পেন। এই কলমের বিশেষত্ব হচ্ছে রাতে কলমের গা থেকে আলো বের হয়। ঘরে বাতি না থাকলেও এই কলম দিয়ে লেখা যায়। অনিকা এমন একটা কলম পেলে আনন্দে লাফালাফি করবে ভেবেই তিনি সহকর্মীর কাছ থেকে কলমটা নিলেন। সহকর্মীর নাম খালেক। সে বলল, স্যার, ফাইলটা রেখে গেলাম, পাশ করে দেবেন। পার্টি ঝামেলায় আছে।
বিকেল 4:21 পর্যন্ত ঝামেলায় পড়া পার্টির ফাইল হাতে নিয়ে বসে রইলেন। দুপুরে লাঞ্চ খেলেন না। বিকেল 4:26 তিনি খালেককে ফাইল এবং কলম ফেরত দিলেন। খালেক বলল, স্যার, আপনি আজীব মানুষ। কলমটা আপনি রেখে দেন, ফাইলে সই করার দরকার নাই, আমি অন্য ব্যবস্থা করব। জোয়ারদার বললেন, না। খালেক নিজের মনে আবারও বলল, আজীব আপনি। জোয়ারদারকে আজব মানুষ ভাবার কোনো কারণ নেই, তার চরিত্রে অদ্ভুত কিছু নেই। অফিস থেকে বেইলি রোডের বাসায় ফেরেন হেঁটে। বাসায় ফিরেই গোসল সেরে বারান্দায় বসে 1 কাপ চা খান। চায়ের সঙ্গে দিনের 3য় সিগারেটটি খেতে হয়। চা নিয়ে সুলতানা আসেন এবং প্রতিদিনের মতো জিজ্ঞেস করেন, চায়ের সঙ্গে কিছু খাবে? বাসায় দিনাজপুরে চিড়া আছে, চিড়া ভেজে দেব? তিনি বলেন, না। মাখন মাখিয়ে টোস্ট বিস্কিট দেব? না। রাতে কি খাবে? যা রান্না হবে তাই খাবো। সুলতানা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলেন, সব দিন না, মাঝে মাঝে। তোমাকে বিয়ে না করে একটা যন্ত্র বিয়ে করলে আমার জীবনটা সুখের হতো। যন্ত্রে একবার চাবি দিয়ে দিলাম, যন্ত্র তার মতো চলছে, আমাকে কিছু করতে হচ্ছে না। সুলতানা লম্বা বেকালাপের দিকে গেলেই জোয়ারদার সিগারেট ধরান। কথার পিঠে কথা বলার অভ্যাস জোয়ারদারের নেই। সন্ধ্যা মিলিয়েছে। জোয়ারদার বারান্দায় বসে আছেন। চা এবং সিগারেট শেষ হয়েছে। দুপুরে লাঞ্চ করেননি বলে ক্ষুধাবোধ হচ্ছে। আজ মনে হয় 9টার আগেই খেতে হবে। এর মধ্যে রান্না হবে কি না কে জানে। পুফিকে কোলে নিয়ে অনিকা বারান্দায় ঢুকলো। জোয়ারদারের সামনে বসতে বসতে উজ্জ্বল মুখে বলল, এমন অদ্ভুত ঘটনা ঘটেছে বাবা, শুনলে তুমি চমকে উঠবে। কি ঘটনা? পুফি যাতে বাথরুম করতে পারে এই জন্য আমি একটা প্লাস্টিকের থালায় বালি দিয়ে উত্তর দিকের বারান্দায় রেখেছি, এতেই কাজ হয়েছে। সে এখন তার বাথরুমেই বাথরুম করে। ভালো। অদ্ভুত ব্যাপার না বাবা? আমার কি ধারণা জানো বাবা? আমার ধারণা বিড়ালদের ভাষা আছে, তারা এই ভাষার নিজেদের সঙ্গে কথা বলে। তুমি শুধু করছো, কথা বলছো না। শরীরটা ভালো লাগছে না। পুফিকে একটু কোলে নেবে? একটু কোলে নাও না প্লিজ, ও তোমার কোলে যেতে চাচ্ছে। দেখো না কেমন করুণ চোখে তাকিয়ে আছে। জোয়ারদার দেখলেন বিড়ালটা সত্যি তার দিকে তাকিয়ে আছে। বিড়ালটার ডান চোখের ওপর কালো দাগ। তিনি যে বিড়ালটা দেখেছেন তার চোখের ওপর দাগ ছিল কিনা তিনি মনে করতে পারছেন না। বাবা, আজ ক্লাসে খুব লজ্জার একটা ঘটনা ঘটেছে, বলবো? মাকে বলেছিলাম, মা বলল এ ধরনের পচা গল্প যেন আমি কখনো না করি। তুমি শুনবে? তোমার মা যখন নিষেধ করেছে তখন থাক। আমার খুব বলতে ইচ্ছে করছে। তাহলে বলো। আমাদের ইংরেজি মিস আজ ক্লাসে ঢুকেই শব্দ করেছেন। আমরা সবাই চেষ্টা করেছি না হাসতে। তারপর মিসের করুণ মুখ দেখে হেসে একে অন্যের গায়ে গড়িয়ে পড়েছি। জোয়ারদার বললেন, ব্যাপারটা বুঝতে পারলাম না, শব্দ করেছেন মানে কি? খারাপ শব্দ। জোয়ারদার অবাক হয়ে বললেন, শব্দের আবার ভালো খারাপ কি? অনিকা বলল, বাবা তুমি এত বোকা কেন? পুফির যত বুদ্ধি আছে তোমার তাও নেই। ম্যাডাম ফার্ট করেছেন।
তার মানে কি? অনিকা বলল, এর মানে কি বলতে পারবো না, তোমাকে ডিকশনারি এনে দিচ্ছি, ডিকশনারিতে দেখো। অনিকা বাবার কোলে ইংরেজি ডিকশনারি দিয়ে গেল। জোয়ারদার ডিকশনারি খুললেন। এই শব্দটা ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, আবার নাউন হিসেবেও ব্যবহার করা যায়। ভার্ব হলো to let air from the bowls come out through the us. নাউন হলো an unpleasant, boring and stupid person. জোয়ারদারের মনে হলো তিনি এরকমই একজন বোরিং এবং স্টুপিড। তিনি পরপর দুবার বললেন, I am a fart, I am a big fart. রাতে জোয়ারদারে একা খেতে বসলেন। খেতে বসে লক্ষ্য করলেন সবার মধ্যে গোপন এক ধরনের ব্যস্ততা। জোয়ারদার বললেন, তোমরা খাবে না? সুলতানা বললেন, তোমাকে বলতে ভুলে গেছি, রঞ্জু আরেকটা নতুন গাড়ি কিনেছে, নাম আলফার্ড, 40 লাখ টাকা দাম। জোয়ারদার বললেন, ওর নতুন গাড়ি কেনার সঙ্গে তোমাদের না খাওয়ার কি সম্পর্ক? রঞ্জু গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের নিয়ে যাওয়ার জন্য, গাড়ি নিয়ে লং ড্রাইভে যাবে। ও আচ্ছা, আমরা কুমিল্লা চলে যাব, রাতে থাকবো কুমিল্লা বার্জে, ভোরবেলা ঢাকা রওনা হব। তুমি নিশ্চয়ই আমাদের সঙ্গে যাবে না? না, আমি কাজের মেয়ে দুটিকে নিয়ে যাচ্ছি, সকাল 8টা বাজার আগেই ঢাকা ফিরবো, তোমার ব্রেকফাস্টের সমস্যা হবে না। আচ্ছা। জোয়ারদার লক্ষ্য করলেন কাজের মেয়ে দুটি বিপুল উৎসাহে সাজগোজ করছে। সুলতানা রাত কাটানোর জন্য বাইরে কোথাও গেলেই কাজের মেয়ে দুটিকে নিয়ে যান। মেয়ে দুটির বয়স 16-17, দুজন যমজ বোন। আগে নাম ছিল হাবিবা হামিদা, সুলতানা নাম বদলে রেখেছেন তুহিন তুষার। এরা সারাক্ষণ সাজগোজ নিয়ে থাকে। মেয়ে দুটি জন্ম থেকেই রূপ নিয়ে এসেছে। সুলতানা ঘষে মেজে এদের প্রায় নায়িকা বানিয়ে ফেলেছেন। লাক্স চ্যানেলাই সুপারস্টারে পাঠালে 3rd বা 4th হয়ে যেতেই পারে। অপরিচিত কেউ এলে সুলতানাকে জিজ্ঞেস করেন, এরা আপনার বোন নাকি? সুলতানা চাপা আনন্দ নিয়ে বলেন, এই দুইটাই আমার কাজের মেয়ে। এই তোরা হা করে দাঁড়িয়ে আছিস কেন? গেস্টকে চা দিবি না? গেস্ট খুবই লজ্জা পান। গেস্টের লজ্জা সুলতানা উপভোগ করেন। সুলতানা রাতে যখন থাকেন না, তুহিন তুষারকে রেখে যেতে শঙ্কাবোধ করেন। পুরুষ মানুষকে বিশ্বাস করা আর শকুন বিশ্বাস করা একই। শকুন মরা গরু দেখলেই ঝাঁপিয়ে পড়বে, পুরুষও মেয়ে মানুষ দেখলে ঝাঁপিয়ে পড়বে, মৃত মেয়ে মানুষ দেখলেও ঝাঁপ দিবে। রাতের খাবার শেষ করে ছবি দেখতে বসে জোয়ারদার লক্ষ্য করলেন বিড়ালটা তার চেয়ার ঘেঁষে বসে আছে। ওই দিনে সেই বিড়াল, এতে কোনো সন্দেহ নেই। একটা ছোট্ট প্রভেদ অবশ্য আছে। অনিকার বিড়ালটার ডান চোখের ওপর সাদা দাগ, এটার বাঁ চোখের ওপর কালো সাদা। এমনকি হতে পারে এই বিড়ালটা অনিকার বিড়ালের যমজ। তুহিন তুষারের মতো এরাও যমজ বোন। অনিকার বিড়ালের নাম পুফি, এটার নাম দেওয়া যেতে পারে কুফি। জোয়ারদার বললেন, এই কুফি, কুফি। বিড়াল গড়গড় শব্দ করলো। নাম পছন্দ হয়েছে কি হয়নি বোঝা গেল না। বিড়াল রহস্য নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। হুটহাট চিন্তায় কাজ হবে না। জোয়ারদার ছবিতে মন দিলেন। মন বসছে না, তবুও জোর করে তাকিয়ে থাকা। ওয়েস্টার্ন ছবি, বন্দুক পিস্তলের ছড়াছড়ি। অনেকের ঘর থেকে হাসি শব্দ শোনা গেল। এই শব্দে জোয়ারদারের শরীর প্রায় জমে গেল। হাসি শব্দ তার অপরিচিত, জামালের হাসি। অনেকদিন পর খালি বাড়ি পেয়ে জামাল এসেছে। মাঝখানে অনেকদিন তিনি জামালকে দেখেননি, হয়তো আজ আবার দেখবেন। তিনি এখন কি করবেন? ছবি দেখতে থাকবেন নাকি উঠে পাশের ঘরে যাবেন? জোয়ারদার উঠে দাঁড়ালেন। জামাল বিড়ালটাকে নিয়ে খেলছে, টেনিস বল দূরে ছুঁড়ে মারছে। বিড়াল মাথা দিয়ে ঠেলতে ঠেলতে বলটা জামালের কাছে নিয়ে আসছে। একবার বল আনছে আর জামাল বলছে, কুফি ভালো, কুফি ভালো।
এমন কি হতে পারে জামাল যে জগৎ থেকে এসেছে কফিও সেই জগৎ থেকে এসেছে? কফি এই পৃথিবীর কোনো বিড়ালই না। জোয়ারদার কাপা কাপা গলায় বললেন, জামাল?" জামাল ফিরে তাকালো। জোয়ারদারের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার খেলায় মগ্ন হয়ে গেল। জোয়ারদার দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছবি দেখতে গেলেন। ছবির মূল নায়ককে এখন ফাঁসিতে ঝোলানো হচ্ছে। ছবির মাঝখানে নায়ক ফাঁসিতে ঝুললে বাকি ছবি কিভাবে চলবে কে জানে। জোয়ারদার ছবিতে পুরোপুরি মন দিতে পারছে না। জামালের হাসি তাকে বারবার চমকে দিচ্ছে। এর মধ্যে মোবাইল ফোন বাজছে। সুলতানা ফোন করেছেন। তার গলার স্বরে অপরাধী অপরাধী ভাব। সুলতানা বলল, "এই কি করছো?" "ছবি দেখছি।" "কি ছবি?" "নাম বলতে পারবো না, ওয়েস্টার্ন ছবি।" "ছবিতে এখন কি দেখাচ্ছে?" "বাড়ির দৃশ্য, দুইজন মগ ভর্তি করে বিয়ার খাচ্ছে। বাচ্চা একটা ছেলের হাসি শব্দ পাচ্ছি, সেও কি পারে?" জোয়ারদার ইতস্ত করে বললেন, "তোমাকে একটা জরুরি বিষয়ে টেলিফোন করেছি। রঞ্জু প্ল্যান চেঞ্জ করেছে।" "ও আচ্ছা। রঞ্জু ঠিক করেছে কুমিল্লা যাবে না, সরাসরি কক্সবাজার যাবে। সাইমন হোটেলে বুকিং দিয়ে ফেলেছে। ও যে কেমন পাগল টাইপ তুমি তো জানো।" "ভালো তো।" সুলতানা বললেন, "কয়েকদিন একা থাকতে হবে, তোমার কষ্ট হবে, সরি।" "আমি রাজি হতাম না, তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছি। সে যে কি খুশি। আমি মনে হয় তোমার ছবি দেখায় ডিস্টার্ব করছি।" "তাহলে রাখি?" "আচ্ছা।" নিয়মে ব্যতিক্রম করে জোয়ারদার পুরো ছবি দেখলেন। জামালের হাসি শব্দ এখনো পাওয়া যাচ্ছে। জোয়ারদার ঘুমোতে গেলেন রাত 12টায়। জামাল এখন বিড়াল নিয়ে বিছানায় উঠেছে। খেলার ভঙ্গি পাল্টেছে। জামাল বিড়ালের সামনে কোলবালিশ ধরছে। বিড়াল বালিশে ঝাঁপিয়ে পড়ছে, নখ দিয়ে আঁচড়াচ্ছে। কোলবালিশ থেকে বের হওয়া তুলা গরময় ছড়ানো। জোয়ারদার বিরক্ত মুখে বললেন, "অন্য ঘরে যাও, আমি এখন ঘুমাবো।" জামাল সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে পাশের ঘরে চলে গেল। বিড়ালটা গেল জামালের পেছনে পেছনে। বিড়াল এবং জামালের বিষয়টা নিয়ে কারোর সঙ্গে কথা বলা জরুরি। এটা তার মানসিক রোগ। এইটুকু বোঝার বুদ্ধি তার আছে। মানসিক রোগের কোন ডাক্তারের সঙ্গে কথা বলাই ভালো। তার পরিচিত একজন আছে, ডাক্তার শায়লা। সে বেশ বড় ডাক্তার। বিলেত বা আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসেছেন। এখন অ্যাপোলো হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের প্রধান। শায়লা তার দূর সম্পর্কে বোন। ময়মনসিংহ আনন্দমোহন কলেজে যখন আইএসসিএ পড়তো তখন শায়লার জোয়ারদারের সঙ্গে বিয়ে পাকাপাকি হন। পাঞ্চিনিও হয়ে যান। পাঞ্চিনি হবার পর দিন দুজনে মিলে ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে 25 মিনিট হেঁটেছিলেন। শায়লা লজ্জায় মরে যাচ্ছিলেন। তাদের মধ্যে কোনো কথাই হয়নি। কোনো কথা না পেয়ে তিনি একবার বললেন, "তোমার কি মিষ্টি পছন্দ?" নদীর পাড় দিয়ে হাঁটাহাঁটির পর দিন বিয়েটা ভেঙে যায়। জোয়ারদারের বড় মামা হইচই শুরু করলেন। মেয়ে যার কাছে প্রাইভেট পড়ে তার সঙ্গে অবৈধ সম্পর্ক। একবার সন্তান খালাস করিয়েছে, তার কাছে প্রমাণ আছে, ইত্যাদি। জোয়ারদার নির্বিরোধী ভীরু মানুষ। বিয়ে ভেঙে যাবার পর সে কিন্তু ভালো সাহস দেখালো। সে শায়লার সঙ্গে দেখা করলো এবং বলল, "বড় মামা খামাকা হইচই করেছেন, এটা তার স্বভাব। তুমি কিছু মনে করো না, আমি তোমার কাছে ক্ষমা চাই। তুমি রাজি থাকলে চলো, কাজে অফিসে যাই, বিয়ে করি।" শায়লা কঠিন গলায় বলল, "না।" পুরোনো দিনের কথা মাথায় রেখে লাভ নেই। শায়লার কাছে যাওয়া যায়, তিনি তো তার প্রেমিকের কাছে যাচ্ছেন না, ডাক্তারের কাছে যাচ্ছেন। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।